নমস্কার, আমি সিঞ্জিনী। এই সময়ের বাছাই করা খবর নিয়ে আপনারা দেখছেন হেডলাইন্স কলকাতা। আজ ওয়ার্ল্ড ওয়াটার ডে অর্থাৎ বিশ্ব জল দিবস। প্রশ্ন আসতে পারে যে এই সমস্ত দিনগুলো পালন করার আদৌ কি কোনো গুরুত্ব রয়েছে? হ্যাঁ, একেবারেই গুরুত্ব রয়েছে। কারণ এই দিনগুলোই আমাদেরকে আবারও মনে করিয়ে দেয় যে এই সময়ে দাঁড়িয়ে 2025 সালে পরিবেশ সংকটের অবস্থাটা ঠিক কতখানি ভয়াবহ। যেমন আজকে বিশ্ব জল দিবসে আমরা আপনাদেরকে মনে করিয়ে দেব যে জল সংকটের অবস্থা 2025 সালে দাঁড়িয়ে ঠিক কতটা ভয়াবহ। আজকে আমাদের সঙ্গে আলোচনায় থাকবেন একজন বিশিষ্ট পরিবেশ বিজ্ঞানী। আমাদের সঙ্গে থাকুন, পুরো অনুষ্ঠানটি দেখুন। বলা হচ্ছে 2030 সালের মধ্যে জল সংকট এতটাই ভয়াবহ আকার ধারণ করতে পারে যে যদি কোনো যুদ্ধ হয় তা হতে পারে জল সংকটের জন্য, এমনটাই আশঙ্কা করছেন পরিবেশবিদরা। 2030 সালের মধ্যে 700 মিলিয়ন লোক তাদের ঘর হারাতে পারেন জল সংকটের কারণে। এখন পৃথিবীতে প্রতি বছর 4 বিলিয়ন লোক জল সংকটে ভুগছেন। একদিকে যেমন জল সংকটের এমন অবস্থা, অন্যদিকে রয়েছে গ্লেসিয়ারের গলে যাওয়া, হিমবাহের গলে যাওয়া। সেটা আরেক রকম থ্রেট এই পৃথিবীর জন্য। তার ফলে এই যে বৈপরীত্য, তা মানুষের জীবনে কতখানি ভয়াবহ প্রভাব ফেলছে তা আমরা আমাদের দৈনন্দিন জীবন থেকে বুঝতে পারছি। সেই বিষয়ে আমাদের আরও বেশি সচেতন হওয়া প্রয়োজন, আর সেই সচেতন আমাদের করবেন বিশিষ্ট পরিবেশ বিজ্ঞানী। আমরা তার থেকে জেনে নেব যে এই জল সংকট 2030-এ কতখানি ভয়াবহ আকার ধারণ করতে পারে এবং আমাদের হাতে ঠিক কি কি সমাধান রয়েছে। প্রত্যেক দিনের জীবনে আমরা কি কি সমাধান সূত্র ব্যবহার করতে পারি, কিছু কি আদৌ আমাদের হাতে রয়েছে নাকি সবটাই এখন হাত থেকে বেরিয়ে গেছে, এই সমস্ত কিছু নিয়েই আমরা আলোচনা করব। আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট পরিবেশ বিজ্ঞানী স্বাতী নন্দী চক্রবর্তী। দেখুন, প্রথমত বলি যে এই ওয়ার্ল্ড ওয়াটার ডে, এটা এই বছরের যে থিম সেটা হচ্ছে কিন্তু আমাদের যে সেভ দ্য গ্লেসিয়ার্স, আমাদের যে হিমবাহগুলো যেগুলো মানে গলে যাচ্ছে সেটারই একটা সচেতনতার জন্য এটা ভীষণভাবে দরকার যে মানুষকে সচেতন হওয়া। কারণ আলটিমেটলি এই হিমবাহ গলনের সাথে কিন্তু মানুষের একটা যোগাযোগ থাকছে, এই কারণেই যে মানুষ যেভাবে কার্বন ফুটপ্রিন্ট বাড়াচ্ছে বিভিন্ন সোর্স থেকে, সেই কারণে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এই গ্লোবাল ওয়ার্মিং সেটাও কিন্তু ভীষণভাবে বৃদ্ধি পেয়েছে। যদি আমরা দেখি যে অ্যাকর্ডিং টু WMO, সেই অনুযায়ী 2023-এর যে গ্লেশিয়ার যতটা লস হয়েছে 2023 থেকে 24, আজকে আমরা 25-এর মুখে দাঁড়িয়ে, সেখানে কিন্তু প্রায় 600 গিগাটন। মানে এটা একটা ওয়ার্ল্ডের মধ্যে বলা হচ্ছে যে সব থেকে 50 বছরের মধ্যে একটা লার্জেস্ট মাস লস হচ্ছে, মানে সব থেকে বৃহৎ। এবং এটা কিন্তু আমাদেরকে মানে এটার প্রভাব আমাদের বিভিন্নভাবে পড়বে। কারণ আমরা জানি যে আমাদের আর্থের প্রায় 70% কিন্তু আমাদের ফ্রেশ ওয়াটার, এবং এই ফ্রেশ ওয়াটার যেটা থাকছে সেটা বিভিন্ন ফর্মে থাকছে, সেটা কখনো কোথাও স্নো আইসের মধ্যে থাকছে। এবং এই ওয়াটার এর ওপর কিন্তু আমাদের সারা পৃথিবীর প্রচুর মানুষ, মানে 2 লক্ষ কোটি বিলিয়ন মানুষ কিন্তু এর ওপর মানে পুরোটাই এই জলের ওপর কিন্তু তাদের সমস্ত কিছু কাজকর্ম সবকিছু তাদের জীবনযাত্রা নির্ভর করে থাকছে। এবং এটাও IPCCর রিপোর্ট থেকে এটাও দেখা যাচ্ছে যে প্রি ইন্ডাস্ট্রিয়াল মানে সময় থেকে আমাদের যেভাবে হিমবাহ গলন শুরু হয়েছে এই গ্লোবাল ওয়ার্মিং এর জন্য, সেক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রায় 20 সেন্টিমিটার মতো সি লেভেল রাইজ হচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে এটাকে আমরা কিভাবে থামিয়ে রাখবো, মানে এটাকে আমরা কিভাবে আটকাতে পারবো, আদৌ কি আটকাতে পারবো কিনা। কারণ আমরা যদি চেষ্টা করি, আগে যদি আমরা এইটা একটু বুঝি যে যে হিমবাহ গলে যাচ্ছে এটা মানুষের জীবনে কি প্রভাব ফেলছে, এটা কি জল সংকটের একটা কারণ হয়ে দাঁড়াচ্ছে? এখানে বিভিন্ন রকমের প্রভাব পড়ছে। এখানে আমরা যখন দেখছি যে কোনো জায়গায় যখন গ্লোবাল ওয়ার্মিং হয় তখন কিন্তু আমাদের এই ভূ উষ্ণায়নের ফলে সমস্ত জায়গাকার গ্রিন হাউস গ্যাসগুলো বাড়তে থাকে।
এই জলের একটা থাকছে যে জলের সংকট হতে পারে, বিভিন্ন জায়গায় ওয়াটার স্ট্রেস হয়ে যাচ্ছে, কারণ আমরা প্রচুর পরিমাণে ভূগর্ভস্থ জল উত্তোলন করছি আমাদের কাজের জন্য। বিভিন্ন জায়গায় আমরা সেটাকে কাজের জন্য লাগাবার জন্য ভূগর্ভের জলটাকে ইউজ করে ফেলছি। সেইটা কিন্তু সেই জায়গাগুলো আমাদের বহু জায়গায় আমরা দেখতে পাই, তার জন্য মানুষের কাছে প্রভাব পড়ছে, বিভিন্ন রকমের ভারী ধাতব মৌলতে মানুষ অ্যাফেক্টেড হয়ে যাচ্ছে। এই যে আর্সেনিক, আজকে আর্সেনিককে আক্রান্ত মানুষের সংখ্যা পশ্চিমবঙ্গ তথা সমস্ত ডিস্ট্রিক্ট গুলোর মধ্যে আমরা প্রায় দেখতে পাই 18 থেকে 22টা ডিস্ট্রিক্টে কিন্তু আমাদের এই জিনিসগুলো প্রচন্ড ভাবে বেড়েছে। এবং তাছাড়াও কিন্তু আপামর ভারতবর্ষে এই মানে জলের যে ভাবে ভূগর্ভস্থ জল তুলে নেওয়া হচ্ছে সেই পরিমাণ, সেখানে স্যালিনিটি বেড়ে যাচ্ছে, সেখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ফ্লোরাইড, বিভিন্ন ধরনের মিনারেলস কমে যাচ্ছে। সেই জন্য আজকে গভর্নমেন্ট থেকে কিন্তু বিভিন্ন পকেটস করে বলছে যে জলকে রিচার্জ করবার জন্য, যে ভূগর্ভস্থ জলটা যাতে ঠিক থাকে, সেখানে বৃষ্টির জলকে ধরা ভীষণভাবে দরকার। এবং আমাদেরকে দেখতে হবে যে আমরা কিভাবে আমাদের এই গ্লোবাল ওয়ার্মিংটাকে আমরা লিমিটেশনস এর মধ্যে আনতে পারি, যেটাকে বলা হচ্ছে যে কখনোই কিন্তু টেম্পারেচার যদি 1.5 ডিগ্রি সেন্টিগ্রেডের ওপরে উঠে যায় তাহলে কিন্তু আজকে মুশকিল আছে। সেই জায়গাটাকে আমরা কিভাবে আটকাতে পারি, আমরা বিভিন্ন সোর্স থেকে যে আমাদের গ্রিনহাউস গ্যাসগুলো আমাদেরই কৃতকর্মের জন্য বিভিন্ন জায়গা থেকে এসে মিশছে, সেটাকে আটকানো ভীষণভাবে দরকার। এবং এই কারণে বিভিন্ন সচেতনতার মাধ্যমে মানুষকে জানানো, এই যে এই ডেটার মাধ্যমেও কিন্তু মানুষের জানতে পারছে যে আজকে যদি ওয়াটার স্ট্রেসড হয়ে যায় বা বিভিন্ন জায়গায় জল সংকটে মানুষ ভুগতে থাকে, অনেক জায়গায় আমরা দেখি ট্যাপ খোলা থাকছে, অনর্গল জল বেরিয়ে যাচ্ছে, আবার কোনো জায়গায় কিন্তু মানুষের এক ফোঁটা জলের জন্য আজকে রাজস্থানের মতো জায়গাতেও আমরা দেখি মানে মেয়েদেরকে এক ঘড়া জল আনবার জন্য প্রায় 20 কিলোমিটার হেঁটে যেতে হচ্ছে। এই যে আমরা একটা পরিস্থিতি, একটা জায়গায় দেখছি যে প্রচুর জল কমে যাচ্ছে, অন্য জায়গায় গিয়ে দেখছি যে আমাদের যে সি লেভেল রাইজ হচ্ছে ডিউ টু আমাদের যে হিমবাহগুলো গলনের ফলে, সেটা কিন্তু আমাদের এই বৈপরীত্যটা আমাদের এগ্রিকালচারের ওপর এসে পড়বে। এবং এই যে আমরা বিভিন্ন জায়গায় যখন কোনো মানে কোনো চাষবাস করতে গেলে পরে সেখানেও কিন্তু জলের দরকার হয় প্রচুর পরিমাণ, সেটাও যদি ঠিক মতো না পাওয়া যায় তাহলে আমাদের চাষবাসের উপর সেটা একটা ক্ষতিকর প্রভাব তো পড়বেই। এবং সেগুলো আমরা দেখতে পাই যে বাজারে একটা সাংঘাতিক ভাবে দ্রব্যমূল্য বৃদ্ধি পায়, যে কোনো শাকসবজি খুব দাম বেড়ে যায়। এইগুলোর জন্য একটা অপরের সঙ্গে একেবারে লিঙ্ক, সম্পর্কযুক্ত একদম। এবার ভীষণভাবে 2030 সালে জল সংকটের ছবিটা খুব একটা মারাত্মক হয়ে উঠতে পারে বলে বলা হচ্ছে, সেইটা কেমন হতে পারে? কারণ আমরা জলের যে অপচয়টা করছি, আজকে এই যে ওয়াটার স্ট্রেসড হয়ে যাচ্ছে বিভিন্ন জায়গায়, সেখানে কিন্তু আমরা সেটাকে রিচার্জ করি। ন্যাচারালি আমাদের ওয়েদার প্যাটার্ন গুলো চেঞ্জ হয়েছে, আজকে আমরা যখন বৃষ্টি চাইছি তখন বৃষ্টি হচ্ছে না, কিন্তু এই যে অনিয়মিত বৃষ্টিপাত সেটাও কিন্তু আজকে আমাদের এই ন্যাচারালি ওয়াটার রিচার্জিং হচ্ছে না। আমরা বিভিন্ন জায়গায় কনক্রিটে মুড়ে দিচ্ছি, আজকে সারফেস গুলো কিন্তু সমস্ত কনক্রিটাইজড হয়ে যাচ্ছে, আমরা গ্রিন রাখছি না, মানে সবুজ মানে রেখেই কাজ করছি না। সুতরাং আজকে যখন এই 2025-এ এই অবস্থা, 2030-এ আমাদের কিন্তু এটাও এই করা প্রেডিকশনস এর ভাবা হচ্ছে যে আমাদের যদি কোনোদিন এরপর কোনো যুদ্ধ হয়, সেটা কিন্তু হতে পারে আমাদের এই জলকে ঘিরেই। তার মানে জল আমাদের কাছে একটা কিন্তু ভীষণ ভীষণ একটা প্রয়োজনীয় জিনিস, মানে বস্তু, এবং আকার ধারণ করতে পারে। সেটা নিয়ে কিন্তু আমাদের সারা বিশ্বের প্রত্যেকটা দেশকে সতর্ক না হলে সেটা নিয়ে কিন্তু যুদ্ধের আকার পর্যন্ত পৌঁছতে পারে। এবং সেই জন্যই ইউএন থেকে ডিক্লেয়ার করা হয়েছে 2025-কে ইন্টারন্যাশনাল ইয়ার অফ গ্লেসিয়ার প্রিজার্ভেশন। মানে এটা শুধু রিজিওনাল প্রবলেম নেই বা লোকাল জায়গাতে নেই, এটা কিন্তু আমাদের একটা বিশ্বজুড়ে আমরা এই সংকটের মধ্যে আসতে চলেছি এবং এটা ভুগছি এই ধরনের একটা প্রবলেমের মধ্যে, সেটা একটা বিপদের সংকেত দিচ্ছে। সেটাই কিন্তু আমাদেরকে জানতে হবে এবং বুঝতেও হবে। এবার যে সমাধান সূত্রটা বলছিলেন, এটা দুটো দিক হতে পারে। একটা হচ্ছে যে প্রশাসন থেকে বা একটা কোনো বড় নিয়ম করে সমাধান সূত্র,
বা আমাদের ডেইলি লাইফে আমরা কি কিছু করতে পারি, বা আদৌ কি আমাদের হাতে কিছুটা আছে, নাকি সবটাই এখন হাতের বাইরে বেরিয়ে গেছে? নিশ্চয়ই আমাদের হাতে, আমরা পরিবেশের তো এক একটা অংশ, এবং আমাদের তো প্রচুর, আমরা এর সাথে তো যুক্ত সবকিছু দিয়ে। আমরা যে মানে ট্যাপটা থেকে জল প্রত্যেকদিন নিচ্ছি, সেই ট্যাপটা যদি আমরা খোলা দেখি বা আমাদের কোনো রকম অবহেলার কারণে আমরা যদি ট্যাপটাকে খুলে রেখে দিই, তাহলে সেই জলটা এখন হয়তো আমার কাছে একটা অফুরন্ত জলের ভান্ডার আছে, কিন্তু কিছুদিন পরে যে সেটা থাকবে সেটার কোনো সিওরিটি কিন্তু নেই। সুতরাং এটা বারবার ধরে মানুষকে সতর্ক করা হচ্ছে যে জলটাকেও একটা এসেনশিয়াল কমোডিটিস, এবং এটাকেও কিন্তু প্রিজার্ভ করতে হবে, মানে সেটা কিন্তু আমাদেরকেই চিন্তা করতে হবে। সেই এখনো বিভিন্ন জায়গা আছে ভারতে যেখানে কিন্তু আমরা ওয়াটার ট্যাক্স দেখেছি, সেটা ইমপ্লিমেন্ট হচ্ছে। সেটা হয়তো এখনো সর্বসম্মত সব জায়গায় হয়নি, কিন্তু সেটা যখন হবে তখন মানুষের ওপরই সেটার একটা প্রভাব তো পড়বেই। এবং সেটার জন্য এখন থেকেই প্রিপেয়ারনেস দরকার, যাতে জলটা সেই লেভেলটা আমরা রাখতে পারি এবং সেই কনজারভেশনটা করা হয়, তবে সব জায়গায় আমরা জলের ফ্লোটাকে ঠিকঠাক রাখতে পারবো। এবং এই ওয়াটার লিকেজটা কিন্তু এটা মানুষের চোখের সামনেই ঘটে, সুতরাং সেগুলোকে একটু যদি নেগলেক্ট না করে সেটাকে কেয়ারফুল হওয়া যায় এবং লোকাল যারা আরবান পলিসি হোল্ডার্স আছে তাদের দৃষ্টি আকর্ষণ করা হয়, তাহলে সেটা কিন্তু আমরা আটকাতে কিছুটা হলেও পারবো। এবং এছাড়াও আমরা যেটা করতে পারি, যে যে সমস্ত কনক্রিট দিয়ে আমরা এই টপ সয়েলস গুলোকে কভার করে দিচ্ছি, সেটাকে যদি আমরা বেশ কিছুটা গ্রিনারিজ রাখি, তাহলে ন্যাচারালি যখন বৃষ্টি পড়বে, তাহলে কিন্তু আমাদের এই ভূগর্ভস্থ যে মানে একেবারে জল সংকট যে জায়গাগুলো হয়ে পড়ছে কনক্রিটে মুড়ে দেওয়ার জন্য, সেটা ন্যাচারালি রিচার্জিং হবে। সেই জন্য এটাকে কিন্তু মানে বেশ কিছুটা করে বিভিন্ন আবাসনগুলোকে, এটা পুরসভার মাধ্যমেও বলা হয়েছে যে বেশ কিছু গ্রিনারিজ রাখতে হবে। সেটা শুধু গ্রিনারি রাখার জন্য নয়, এটার কিন্তু একটা ইনডাইরেক্ট মানে তার প্রভাবও আছে, যেটা আমাদের ভূগর্ভস্থ জলটার ব্যালেন্সটাও যাতে ঠিকঠাক রাখে। এবং আমাদের বিভিন্ন গভর্নমেন্টের যে প্রজেক্ট গুলো আছে, যে সেগুলোকেও আমাদের ঠিক মতো করে অ্যাপ্লাই করা ভীষণভাবে দরকার। গ্রামগঞ্জে সমস্ত জায়গাতেই জল কিন্তু মানুষের একটা ভীষণ ভীষণ একটা প্রয়োজনীয় জিনিস। আপনি বলছিলেন রেইন ওয়াটার হারভেস্টিং এর কথা। একদমই রেন ওয়াটার হারভেস্টিং, এটা একদমই একটা মডার্ন বৈজ্ঞানিক পদ্ধতিতে আমরা এই ন্যাচারাল রিজার্ভার তৈরি করতে পারি। এবং বিভিন্ন জায়গায় আজকে যে সমস্ত বড় বড় ফ্ল্যাটস গুলো তৈরি হচ্ছে, আবাসনগুলো তৈরি হচ্ছে, তাদের এটা ম্যান্ডেটরি প্রজেক্ট হওয়া উচিত যে সেখানে কিন্তু রেন ওয়াটার হারভেস্টিং তাদের করতে হবে। কারণ রেন ওয়াটার হারভেস্টিং হচ্ছে এমন একটা প্রসেস যেখানে যখন বৃষ্টিপাত হচ্ছে সেই জলটাকে আমরা বড় জলাধারের মধ্যে সেটাকে স্টোর করছি, এবং সেই জলটাকে বিভিন্ন ধরনের ভাবে তার মানে পিউরিফিকেশন প্রসিডিওর আছে, যেটা আমরা প্রাইমারি, সেকেন্ডারি, টার্সিয়ারি ট্রিটমেন্ট, যেগুলো খুব সহজেই করা যায়। নুড়ি পাথর প্রথমত প্রাইমারি ট্রিটমেন্টস এর জন্য, দেন সেকেন্ডারি, টার্সিয়ারি ট্রিটমেন্ট করে আমরা কিন্তু সেটাকে বিভিন্ন জায়গায় আমরা দেখি যে ফুলের গাছ, বাগানে জল দেওয়ার জন্য জল ব্যবহৃত হয়, সেখানেও প্রচুর পরিমাণ জল লাগে, এবং বিভিন্ন জায়গাতেই কিন্তু সেই জলটাকে আমরা ব্যবহার করতে পারি আমাদের নিত্য কাজকর্মের জন্য। সুতরাং এটাকে কিন্তু একটা ম্যান্ডেটরি প্রজেক্টের মধ্যে আরো বেশি করে ইমপ্লিমেন্ট হওয়াটা দরকার বলে আমি মনে করি।